নমস্কার, আমি ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত। মন্দির স্থাপন হলো, সেখানে মূর্তি বসানো হলো, প্রাণ প্রতিষ্ঠা হলো, ভাবা হলো সেই ঢেউয়ে ভোট বৈতরণী পেরিয়ে যাবে, হলো না। হিন্দু মুসলিম ভাগ করে দেওয়া হলো, তীব্র মেরুকরণ করা হলো, সাম্প্রদায়িকতার বিষ বাতাসে ছড়িয়ে দেওয়া হলো, তার থেকেও আশানুরূপ কোনো ফল হলো না। তাহলে তাহলে উপায় নিজেকে ভগবান হয়ে যাওয়া। ভারতবর্ষের সর্বকালের সেরা একজন চাটুকারিতাকে দিয়ে বলিয়ে দেওয়া হলো জগন্নাথ দেব নরেন্দ্র মোদীর ভক্ত। দেখা গেল প্রতিক্রিয়া খুব একটা ভালো আসলো না। তাহলে কি করা যায়? তাহলে এক ধাপ নিচে নেমে নিজেকে ফিক্স করে দাও, পরমাত্মার প্রেরিত সন্তান বা তার প্রেরিত পুরুষ। নরেন্দ্র মোদীর মা মারা যাওয়ার পর হঠাৎ করে তার মনে হয়েছে তার জৈবিক প্রক্রিয়ায় কোনো জন্ম হয়নি, তাকে পরমপিতা পাঠিয়েছে বা পরমাত্মা পাঠিয়েছে বিশেষ কোনো উদ্দেশ্যে। ভগবান তাকে বা পরমাত্মা তাকে যোগ্যতা দিয়েছে, অনুপ্রেরণা দিয়েছে, তাকে সুচিন্তা দিয়েছে, কাম অর্থ মোক্ষ সবকিছু দিয়েছে। তার মনে হয়েছে 2047 পর্যন্ত যে বিকশিত ভারত হবে তার ধারণা, সেই কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন এবং তার আগে তার মুক্তি নেই। এবার প্রথম প্রশ্ন, 2047 সাল পর্যন্ত যদি নরেন্দ্র মোদী থাকে, তার বয়স 90 এর কোঠায় থাকবে, সম্ভবত 96 হবে। এতদিন পর্যন্ত বা এই বয়সে ভারতবর্ষের প্রধানমন্ত্রিত্ব করা সম্ভব? আর যদি সম্ভবও হয়, আরএসএস কি মেনে নেবে? 70 থেকে 75 হলেই তারা সাইডলাইন থেকে তাল চুকতে থাকে এবং বলে বেরিয়ে আসো, নতুন প্লেয়ার প্রস্তুত হয়ে গেছে। তারা কি মেনে নেবে? এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, যার মা মৃত্যুর পরে পুত্রের কাছে অস্তিত্ব বিলীনতায় ভোগে, যার অস্তিত্ব কেবলমাত্র ক্ষমতা কায়েমের একটা পন্থা মাত্র হয়ে দাঁড়ায়, সেই সন্তান কখনো প্রেরিত পুরুষ হতে পারে না। পরমাত্মা কি? যতটুকু বুঝতে পেরেছি, পরমাত্মা হলো আদি অনন্ত অসীম অখণ্ড, যার কোনো বিনাশ নেই। আর জীবাত্মা হলো এই পরমাত্মার একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। এই জীবাত্মা দ্বারাই আমরা পরিচালিত হই। পরমাত্মা যদি মহাসাগর হয়ে থাকে, তাহলে এই জীবাত্মা হলো তারই জলকণায় পুষ্ট এক একটি ভাণ্ড। তার মানে এরকম ব্যাপার নেই যেটা ইলেকশন কমিশন হয়তো ভাবে, এর জন্য করে না। ইলেকশন কমিশন যেহেতু নরেন্দ্র মোদী বলেই দিয়েছেন তিনি পরমাত্মার প্রেরিত, পরমাত্মার সন্তান, তার মানে ভগবানের লোক। ইলেকশন কমিশন হয়তো ভেবেছে সম্ভব ভগবানের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া? এত মিথ্যে, এত দ্বিচারিতা, এত মেরুকরণ সাম্প্রদায়িকতার বক্তব্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেওয়ার পর তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। হয়তো ভেবেছে ভগবান বলছেন ঠিকই হবে। কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষ পরমাত্মার ওই ফর্মুলাকেই যদি ধরি, তাহলে তার মধ্যে যে জীবাত্মা রয়েছে সেটাও যদি পরমাত্মার অংশ হয়, আমাদের মধ্যেও যেটা রয়েছে সেটাও পরমাত্মারই অংশ। তাই তিনি যদি ভাবেন তিনি একাই ওই কোঠা থেকে এসছেন, তাহলে না, আমরাও সেম কোঠা থেকেই এসছি। তাই আমরা মানুষ হিসাবেও তাকে প্রশ্ন করতে পারি, বা পরমাত্মার সন্তান হিসাবে আমরা প্রত্যেকে প্রশ্নটা করতে পারি। দ্বিতীয়ত, আরেকটি কনসেপ্ট প্রচলিত আছে, পরমাত্মা এবং জীবাত্মা দুটো সত্তা। জীবাত্মা আমাদের দ্বারা পরিচালিত হয় বা আমাদের পরিচালিত করে, এবং পরমাত্মা সেই জীবাত্মার তদারকি করে বা তার দেখভাল করে। তার মানে এই দুটা সত্তাই বর্তমান থাকে মানুষের জীবনে। তার মানে নরেন্দ্র মোদী যদি মানুষ হয়ে থাকেন, তার মধ্যেও ওই দুই সত্তা রয়েছে, আমাদের মধ্যেও ওই সত্তা রয়েছে। তাই এখানেও আমরা মানুষ হিসাবেই তাকে মানুষ গণ্য করে যেরকম প্রশ্ন করতে পারি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে, পরমাত্মার প্রেরিত হিসাবেও তাকে আমরা নিজেরাও পরমাত্মার সন্তান হিসাবে প্রশ্নটা করতে পারি। আমরা অনায়াসে বলতে পারি বছরে 2 কোটি চাকরি কোথায় গেল? আমরা বলতেই পারি 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে ঢুকবার কথা ছিল, সেটা কোথায় গেল? আমরা বলতেই পারি লাস্ট 1 বছরে প্রায় 8% মানে মূল্য বৃদ্ধি হয়েছে বাজারে খাদ্যপণ্যের, তাহলে সেটা কোথায় গেল? আমরা এই প্রশ্নটা করতেই পারি। আমরা প্রশ্ন করতেই পারি বিশ্ব খাদ্য বা বিশ্ব ক্ষুধাক্রম তালিকায় আমরা 125টা দেশের মধ্যে কত নাম্বার স্থানে রয়েছি? এই প্রশ্ন আমরা করতেই পারি, সেটা যেভাবেই হোক। এবার যেই মানুষটা বলছেন যে আমার মধ্যে সেই
সুচিন্তা রয়েছে, সেই যোগ্যতা রয়েছে, অনুপ্রেরণা রয়েছে। দেখুন, যোগ্যতা তো সেই টেলিপ্রম্পটার, ওটাও যদি ছেড়ে দিই, তারপর ওই সেনাদের সাথে যখন বক্তব্য রাখছিলেন সেনাদের সামনে, তখন ওই র্যাডার, বৃষ্টি, মেঘ এগুলো আমরা জানি। তার যোগ্যতা সম্পর্কে আমাদের দ্বিমত নেই। যখন তিনি বলেন যে নালার মধ্যে গ্যাস রয়েছে, ওখানে পাইপ ফেলো, ওখান থেকে গ্যাস বেরোবে এবং রান্না করা যাবে, তাই তার যোগ্যতা নিয়ে তো কোনো কথা হবে না। অনুপ্রেরণা তো আমরা জানি, ভারতবর্ষের 1% মানুষের কাছে ভারতবর্ষের মূল উৎপাদনের 22.6% রয়েছে এবং ভারতবর্ষের সর্বমোট সম্পদের 40.2% রয়েছে। ওই 1% মানুষের অনুপ্রেরণা নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর অনুপ্রেরণা তারা। আপনারা তো এতদিনে দেখেই ফেলেছেন আদানি এরোপ্লেন দুজনের ছবি, একদম খোশ মেজাজে গল্পরত অবস্থায়। তো অনুপ্রেরণাও আমরা জানি। এবার সুচিন্তা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী 10 বছর কাজ করার পর যখন তার কাজের নিরীক্ষণ থাকে না, সেই কাজের পরিপ্রেক্ষিতে সে ভোট চাইতে পারে না, ভোটের মঞ্চে দাঁড়িয়ে তাকে মঙ্গলসূত্রের কথা বলতে হয়, মঙ্গলসূত্র ছিনিয়ে নিয়ে চলে যাবে যারা বেশি সন্তান উৎপাদন করে তারা। যখন বলতে হয় বিদেশ থেকে এক্সরে মেশিন আসবে, বাজরার এক্সরে হবে, বাড়িতে দুটো মহিষ থাকলে একটি থাকবে, আরেকটি নিয়ে চলে যাবে, রাম মন্দিরে বাবরি তালা পড়ে যেতে পারে, এই কথাগুলো যখন বলতে হয় কোনো মানুষকে, তখন তার সুচিন্তা নিয়ে তো আর নতুন করে কিছু বলার থাকে না। আর থাকলো ধর্ম, কাম, মোক্ষ। দেখুন, যেই গুণ উনি বলেছেন ওনার মধ্যে আছে, পরম পিতার বা পরমাত্মার প্রেরিত প্রত্যেকটি মানুষের মধ্যে এটা আছে। কোনোটা প্রকট, কোনোটা প্রচ্ছন্ন। যেগুলো প্রচ্ছন্ন থাকে সেগুলোকে অনুশীলনের মাধ্যমে প্রকট করে নিতে হয়। মোক্ষটাও অনেকটা তাই। এই যাবৎকালে ওনার পক্ষে এটা বা এই জীবনে আর সম্ভব হবে না। কারণ কথায় আছে, ঠাকুরত্ব না জাগিলে কেউ কারো নয়। সুতরাং যদি কেউ ভেবে থাকে যে আমি এটা বলে দিলাম যে আমি তো পরমাত্মার প্রেরিত, তার মানে যা করাচ্ছেন উনিই করাচ্ছেন, আমি কিছুই জানি না, তাই ভুল হলেও ওনার, ঠিক হলেও ওনার, তাহলে বলি পরমাত্মার কাছেও প্রশ্ন আমরা করতে পারি, পরমাত্মার সন্তান হিসাবে আমরা। এবার আপনারাই ডিসাইড করুন কাকে প্রশ্নটা করবেন, পরমাত্মার সন্তানকে নাকি মানুষরূপী ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, এবং এবারও যে প্রধানমন্ত্রীর মুখে এনডিএ থেকে লড়াই করছে নরেন্দ্র মোদীকে। বিচার আপনাদের। ভালো থাকবেন, নমস্কার।